ওকে। আচ্ছা, আশা করি তো সবাই শুনতে পাচ্ছ। এবার হচ্ছে আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে কৃষিজ সম্পদ। সহজ বিষয়, কঠিন কিছু না। আর টপিকটাও ছোট আজকের টপিকটা। আচ্ছা, প্রথম হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা আমাদেরকে দেখতে হবে 2024। এখানে 22 দেয়া আছে, 24 এটা আপডেট করতে হবে। আহ, সেখানে যদি আমরা দেখি যে 2024-25 অর্থ বছরে বাজেটে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য নিরাপত্তা এই খাতে 38,259 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা আমাদের আপডেট। আচ্ছা। আহ, এটা দেখতে হবে কত টাকা বরাদ্দ, এটা দেখতে হবে। আচ্ছা, একইভাবে খাদ্যশস্য উৎপাদন লক্ষ্যমাত্রা এগুলো খুব গুরুত্বপূর্ণ না। কৃষিতে নিয়োজিত জনশক্তি এটা খুব বেশি পরিবর্তন হয়নি। এটাই রয়েছে, এটা অর্থনৈতিক সমীক্ষায় 20, 21 আর 24 যেটা হোক এখানে খুব বেশি পরিবর্তন হবে না। আর সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশাল বিভাগে। তারপর হচ্ছে কৃষি শুমারি সর্বশেষ যেটা হয়েছে 2019 সালে। স্বাধীন দেশের প্রথম কৃষি শুমারি হয় 1977-এ, এবং সর্বশেষ যেটা হয় সেটা 2019 সালে। এটা হচ্ছে দেশের প্রথম দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি। আচ্ছা, তারপর হচ্ছে 2019-এর যে কৃষি শুমারি সেটা থেকে আমরা দেখি একটু, যেমন কৃষি শুমারি যেই পরিচালনা করে কৃষি শুমারি, এটা যে পরিচালনা করে সেটা বিবিএস, ব্যুরো অফ বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা হচ্ছে, এটা পরিচালনা করে, এটা হয়েছিল এই সময়। আচ্ছা, এটা স্লোগান ছিল কৃষি শুমারি, এটা দরকার নাই। আচ্ছা, মোট খানা রয়েছে কতটি? মোট খানা রয়েছে প্রায় 3.5 কোটি। প্রায় 3.5 কোটি খানা রয়েছে। খানা মানে হচ্ছে গিয়ে পরিবার আর কি। একটি পরিবার হচ্ছে একটি খানা। তারপরে হচ্ছে আহ এটা আসবে, দেশে মোট আবাদযোগ্য জমি 85.77 লক্ষ হেক্টর। এই পরিমাণ জমি বাংলাদেশে আবাদযোগ্য রয়েছে, অর্থাৎ চাষ করা যায় এগুলা। আচ্ছা, বাংলাদেশের চাষিদের 5 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 5টা ভাগ আমাদের পড়ার দরকার নাই, আমাদেরকে পড়তে হবে প্রান্তিক চাষি কাকে বলে। প্রান্তিক চাষি এটা আসবে, আসতে পারে আর কি, আসবে বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রান্তিক চাষি এটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে আর কি। প্রান্তিক চাষি হচ্ছে যাদের মাথাপিছু জমি 0.05 থেকে 1.49 একর পরিমাণ জমি থাকে, তাদেরকে বলা হয় প্রান্তিক চাষি। আর ভূমিহীন চাষি মূলত বলা হয় যাদের বাড়ি ছাড়া বাড়ি ছাড়া যাদের আবাদযোগ্য কোনো জমি থাকে না, সেটাকে বলা হয় ভূমিহীন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রান্তিক চাষি চাষি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 0.05 থেকে 1.49 একর। আচ্ছা, বাংলাদেশে যে পরিমাণ জমি রয়েছে তার আবাদযোগ্য জমির প্রায় 80% জমিতে খাদ্যশস্য উৎপাদিত হয়ে থাকে, যেমন ধান, পাট, চা, গম, আখ, আলু, তামাক, ডাল, মশলা, ফল ফলান্তি হয়, সবজি হয়, এগুলা হচ্ছে চাষবাস হয়ে থাকে আর কি। আর প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা, এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে চাষের উপর ভিত্তি করে ফসলকে কয় ভাগে ভাগ করা যায়। চাষের উপর ভিত্তি করে চাষের উপর ভিত্তি করে ফসলকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্যান ফসল আর একটা হচ্ছে মাঠ ফসল। উদ্যান ফসল কোনগুলা? যেগুলো হচ্ছে বাগানে যেসব ফসল ফলানো হয় সেটা হচ্ছে উদ্যান ফসল। যেমন সবজি, লাউ, শিম, ফুলকপি, টমেটো, আলু, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, পটল, মানে সবজি জাতীয় যেগুলা, কাঁঠাল, লিচু, গাঁদা, এইটি হচ্ছে মূলত উদ্যান ফসল। আর মাঠ ফসল হচ্ছে ধান, গম, ভুট্টা,
পাট, তুলা ইত্যাদি। এগুলো হচ্ছে মাঠ ফসল। যে সকল ফসল সুপরিসরে একটি মাঠে নির্দিষ্ট সময় ধরে চাষ করা হয় এবং ওই ফসলের উপরেই কৃষকের জীবন এবং জীবিকা নির্ভর করে, সেটি হচ্ছে মাঠ ফসল। আচ্ছা, আমরা কি দেখলাম? চাষবাসের উপর চাষের উপর ভিত্তি করে ফসল দুই প্রকার। চাষের উপর ভিত্তি করে ফসল দুই প্রকার: উদ্যান ফসল আর মাঠ ফসল। আবার উৎপাদনের ভিত্তিতে উৎপাদনের ভিত্তিতে ফসলকে দুই ভাগে ভাগ করা যায়। উৎপাদনের ভিত্তিতে ফসল দুই প্রকার: একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। এগুলো আমাদের মনে রাখতে হবে যে চাষের উপর ভিত্তি করে দুই প্রকার: উদ্যান ফসল আর মাঠ ফসল। আর উৎপাদনের উপর চাষের উপর ভিত্তি করে দুই প্রকার, আর উৎপাদনের উপর ভিত্তি করে দুই প্রকার: খাদ্য আর অর্থকরী ফসল। তো খাদ্যশস্য কোনগুলা? যেগুলো আমরা সাধারণত খাদ্য চাহিদা মিটাতে ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে খাদ্য ফসল, খাদ্যশস্য। অর্থকরী ফসল যেগুলো আমরা হচ্ছে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটাই হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসলের মধ্যে পাট প্রথমে আসবে, যেটা চা, তামাক, রেশম, রাবার এগুলো আসবে। আর ফসল উৎপাদনের জন্য সারা বছরকে আমরা দুই ভাগে ভাগ করি: একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। খরিফ মৌসুম কোনটা? সাধারণত গরমকাল, গ্রীষ্মকালটাকে আমরা খরিফ মৌসুম ধরতে পারি। আর রবি মৌসুম হচ্ছে শীতকালটাকে মূলত। রবি মৌসুমটা হচ্ছে মূলত শীতকাল, 16 অক্টোবর থেকে 15 মার্চ। রবি মৌসুম শীতকালে যেগুলো রোপণ করা হয় সেগুলো হচ্ছে রবি মৌসুমের। সময়টা হচ্ছে 16 অক্টোবর থেকে 15ই মার্চ। এই সময় বিভিন্ন ধরনের সবজি টবজি হয় আমরা জানি। যেমন এখন যেটা চলতেছে এটা রবি মৌসুম। এই সময়টা আসলেই কিন্তু সবজির দাম একটু কমে। এখন প্রচুর পরিমাণে লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, আলু এগুলো এখন কিন্তু মার্কেটে আসতেছে। একটা সময় এখন যেমন ফুলকপি, যদিও বরাবরের মানে এই বছরটা একটু অন্যরকম, এখনো 60-70 টাকা কেজি। আর অন্যান্য সময় এই সময়টাতে 30 টাকা 35 টাকা কেজি হওয়ার কথা। কিন্তু এখন সবকিছুরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা বলে লাভ নাই। তুলনামূলক এখন কম। মার্চ এপ্রিল ওই সময় কিন্তু দাম আরো বেড়ে যাবে। খরিফ মৌসুম হচ্ছে যেটা গ্রীষ্মকালে আমরা রোপণ করি, সেটা হচ্ছে ওই যে 16 অক্টোবর থেকে 15ই মার্চ। এই সময়টা হচ্ছে রবি, বাদ বাকিটা তো খরিফ। 16 অক্টোবর থেকে 15 মার্চ এর বাহিরের যে সময়টা আছে সেটাই খরিফ মৌসুম। আর এটা হচ্ছে রবি মৌসুম, অর্থাৎ শীতকালটাকে মিন করে। তাহলে খরিফ মৌসুমে হচ্ছে অন্যান্য যেগুলো হয়, আমলকি, জলপাই বা তাল, এই অন্যান্য যেগুলো হয় এগুলো সব। আর রবি মৌসুম মূলত সবজি ভিত্তিক। বাংলাদেশে কৃষিজ ফসল, খাদ্যশস্যগুলো জানি, অর্থকরী ফসল এটাও জানি: পাট, চাই, তুলা, তামাক ফল এগুলা। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষ জেলা ময়মনসিংহ। আর শীর্ষ দেশ হচ্ছে চীন। 1 নম্বর চীন, আর বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয়। আর দেশের মধ্যে যদি ধরি সেটা হচ্ছে শীর্ষ জেলা ময়মনসিংহ। বাংলাদেশের প্রধান কৃষিজ পণ্য হচ্ছে ধান। আচ্ছা, ধান চাষ হয় 80% আবাদি জমিতে। আবাদযোগ্য জমির 80% জমিতেই হচ্ছে ধান চাষ করে থাকি আমরা। প্রশ্ন আসতে পারে, ব্রি 33 এটা কি? এটা হচ্ছে খরা সহিষ্ণু একটা ধান। খরা সহিষ্ণু কেন? এটা যেসব এলাকায় পানি কম হয়, প্রচুর রোদ হয়, খরা হয়, সেই সব এলাকার জন্য এই ধানটা উম, ভালো ফলন দেয়। সেটা হচ্ছে মঙ্গা এলাকা। মঙ্গা এলাকা কোনটা? আমরা জানি যে সাধারণত উত্তরবঙ্গটাকে আমরা মঙ্গা বলে থাকি। ওইসব এলাকায় হচ্ছে বৃষ্টি পানি এগুলা কম। এগুলো হচ্ছে খরা, বছরের পর বছর, মাসের পর মাস খরা থাকে। এই জন্য ব্রি 33 হচ্ছে ওই অঞ্চলের জন্য ভালো। আচ্ছা, লবণাক্ত লবণাক্ত পানি, লবণাক্ত পানিতেও যেই গাছটা বেঁচে থাকে, যে ধান, সেটা হচ্ছে বিনা 8-9 এবং BR 47। BR 47 আমরা নেত্রকোনা বা আমার যে খালিয়াজুড়ি এলাকা সেখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি হচ্ছে BR 29, BR 28, BR 33। না, BR 28, 29 আর 33ই সম্ভবত।
মানে আমি যখন নিজে সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা হচ্ছে আমি যখন মানে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত, সেটা 2011 সাল। 2011 সাল পর্যন্ত আমি সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম। দেখা যেত যে কৃষির সময় আসলে আমি বাড়িতে চলে আসতাম, ধান কাটা এই সেই এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। তখন হচ্ছে বিআর 28, বিআর 29, ওই দুইটা আমরা প্রচুর এটা করতাম আর কি। তো পরবর্তীতে এগুলো মনে হয় চেঞ্জ হয়েছে, পরবর্তীতে মনে হয় বিআর 30 এগুলো আসছে, বিআর 33 এগুলো এখন দেয়। বিআর 29 আর বিআর 28 এগুলা ব্যবহার করার আমাদের এখানে কারণ হচ্ছে খালিয়াজুড়ি হচ্ছে এটা একটা হাওর এলাকা। তো হাওর এলাকায় আমরা ওই ধানটাই দিই, যে ধানটা হচ্ছে কম সময়ের মধ্যে ফলন হয়। যেমন বিআর 28 যেটা ছিল, বিআর 28 ধান, এটা হচ্ছে কম দিনের মধ্যে। অন্যান্য ধান যদি দেখা যায় যে 120 দিনে কাটার উপযুক্ত হইতো, এই ধানটা 100 দিনে হয়ে যেত বা 90 দিনে হয়ে যেত কাটার উপযুক্ত। যে জন্য আমরা এটা দিতাম, তবে এটার ফলন হইতো কম। প্রথম বিষয়, এটা ফলন কম হইতো, কিন্তু আমরা এটা দিতাম তাড়াতাড়ি পানি আসার আগে যেন আমরা কাটতে পারি। আর বিআর 29 যেটা, সেটা আমরা দিতাম হচ্ছে টানের, মানে বাড়ির কাছাকাছি উঁচু যে জমিগুলো সেগুলোতে আমরা বিআর 29 ইউজ করতাম, কারণ বিআর 29টা হচ্ছে একটু সময় নেয় বিআর 28 থেকে, একটু বেশি সময় নেয় এটা পাকতে বা কাটার উপযুক্ত হইতে, কিন্তু এটা ফলনটা ভালো হয়। 10 শতাংশে দেখা যায় যে, 10 শতাংশে আমরা এক কাঠা বলি, এক কাঠার মধ্যে দেখা যায় যে 10 মণ, 8 মণ এরকম ধান হইতো। তারপরে হচ্ছে যেমন কিছু উন্নত জাতের ধান, আমাদের সবগুলা মুখস্থ রাখার দরকার নাই, আমরা কিছু কিছু মুখস্থ রাখবো। সোনার বাংলা, ব্রিশাইল, ইরাটম 24, ব্রি 62, ময়না, মুক্তা, মোহিনী, আশা, সুফলা, মালা, বালাম, প্রগতি, চান্দিনা, এগুলো হচ্ছে আমাদেরকে ধানের নাম মুখস্থ রাখতে হবে। আসলে এখানে এগুলো দাগায় দেওয়ার কিছু নাই। যেমন বিভিন্ন পরীক্ষায় আসছে সম্ভবত প্রগতি এবং ইরাটম 24, যে ইরাটম 24 কি, এটা একটা ধান। প্রগতি, চান্দিনা এগুলো কি, বালাম, এগুলো হচ্ছে ধান। ব্রি 62 হচ্ছে পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান, হচ্ছে ব্রি 62। আচ্ছা, এখানে বাংলাদেশে ধানের মৌসুম তিনটার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন যারা আমাকে শুনতে পাচ্ছ, তারা কারা কারা তিনটা মৌসুম পাও, 3 মৌসুমই ধান রোপণ করতে পারো কারা কারা? আমরা কিন্তু পারি না। আমার বাড়ি খালিয়াজুড়ি, আমাদের হাওর এলাকা। আমরা আমাদের যে সকল জমি আছে, সকল জমিতে আমরা একবার চাষ করতে পারি, সকল জমিতে একবার। আর কিছু জমি আছে বাড়ির কাছাকাছি যেগুলো একটু উঁচু, সেগুলোতে আমরা দুইবার করতে পারি। মানে দুইবার আমরা চাষ করতে পারি ধান, খুব কম। আর বেশিরভাগ জমিতেই একবার। তো এখানে যে তিনবার বলা হয়েছে, কারা কারা তিনবার, কাদের এলাকায় তিনবার চাষ হয়? তিনবার চাষ হয় সাধারণত উজান এলাকায়, উঁচু যে জমি। নেত্রকোনারই কিছু জায়গা হয়, যেমন কেন্দ্র হয়, নেত্রকোনা সদরে হয়, উত্তরবঙ্গে তো হয়ই। তিনবার করতে পারি, কিন্তু আমরা দুইবার করতে পারি। আমরা কোনটা করতে পারি? আমরা করতে পারি হচ্ছে, আমরা করতে স্যার পারি আমন ধান জি জি। বলতে চাচ্ছিলাম, আমন ধান স্যার দুইবার করা যায়? আমন ধান, না আমি সেটা বলছি না। আমি বলছি যে এখানে আউশ ধান, আমন ধান, বোরো ধান, এই তিনটা মৌসুমের কথা বলা হয়েছে। এই আমরা কিন্তু আমার যে এলাকা, আমার এলাকায় আমি তিনটা পাই না, আমার এলাকায় আমি দুইটা পাই। যেমন আউশ ধানটা আমি পাই না। আউশ ধানটা হয় দেখো আষাঢ় মাসে, এই ধানের জন্ম হয় বলে একে আষাঢ়ী ধানও বলা হয়। আচ্ছা, আষাঢ় মাসটা কোন মাস? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। তার মানে বৈশাখ মাস হচ্ছে এপ্রিলের 14 তারিখ, জ্যৈষ্ঠ মাসটা হচ্ছে মে মাসের 14 তারিখ, তাহলে আষাঢ় মাসটা হচ্ছে জুন জুন মাসের জুলাই স্যার। জুন জুন জুলাই, জুনের 14 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত। আচ্ছা, আমরা যে হাওর অঞ্চল, আমার খালিয়াজুড়ি এলাকা, আমরা কিন্তু এই যে বোরো ধান,
বোরো ধানটাই আমরা এটা এপ্রিল মাসে আমরা এটা কাটি, মানে বৈশাখ মাস। আমাদের এলাকায় সবচেয়ে বড় যে মৌসুম সেটা হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস যখন আসে, মানে আমাদের হাওর অঞ্চল তো, আমাদের এখানে চৈত্র মাসের মাঝামাঝি বা শেষ দিক থেকে আমরা কাটা শুরু করে দিই ধান, বৈশাখ মাস আসার আগেই। এবং পুরা হাওরে দেখবা যে এই সময় একটা মৌসুম চলে, মৌসুমটা চলে 1 থেকে 1.5 মাস, বৈশাখ মাস পুরাটাই। আর ওইদিকে ধরো তোমার চৈত্র মাসের কয়েকদিন, জ্যৈষ্ঠ মাসের 2-1 দিন, যদি ভাগ্য ভালো হয়। আর যদি ভাগ্য খারাপ হয়, আগাম পানি এসে যায়, তাহলে আমরা দেখা যায় পুরো বৈশাখটাও পাই না, এর আগে হাওর ডুবাই ফেলে পানিতে। তাহলে আমরা এই যে জুন জুলাই তো আমরা ট্রলার দিয়ে বেড়াই হাওর দিয়ে। ওই সময় আমাদের এখানে কোনো চান্সই নেই এই আউশ ধানটা চাষ করার, কোনো চান্স নাই। কারণ হাওরের পানি থেকে জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে পুরা বর্ষার মৌসুম, এটা 4 মাস পানি থাকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টা মাস হচ্ছে পানির নিচে। যেমন আমাদের যে খালিয়াজুড়ি কিন্তু এখনো ঠিকঠাক মতো পানি শুকায় নাই। আমার খালিয়াজুড়ি এলাকায় এখনো যদি আমি সড়ক পথে যেতে চাই, কিছু কিছু জায়গা আছে যেখানে এখনো পানি আছে, কিন্তু মোটরসাইকেল চলে, হয়তো পানিটা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি রাস্তার উপরে, এখনো কিন্তু পানি আছে। তাহলে আমরা কিন্তু এই আষাঢ়ি ধানটা পাই না, আমরা এই আমন এবং বোরো এই দুইটা পাই। সবচেয়ে বেশি পাই হচ্ছে আমনটা, যেটা আমরা কাটি হচ্ছে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, এই সময়টাতে কাটি আমন ধানটা। আমন হচ্ছে 2 প্রকার: রূপা আমন, বোনা আমন। আচ্ছা, এগুলো দরকার নেই। আর বোরো ধান হচ্ছে, এটা প্রধানত সেচ নির্ভর ধান। এটা বাসন্তী ধান। এটা আমরা কাটি হচ্ছে এই যে এখন সময়টা আসছে, নভেম্বরের শেষ, ডিসেম্বরের শুরু। এখন আমাদের এলাকায় গিয়ে দেখবা মানে কাটা শুরু হয় না এখনো, তবে আর 1 সপ্তাহ বা 10 দিন পরে থেকে কাটা শুরু হবে। পুরা বাড়ির কাছাকাছি যে জমিনগুলো আছে, সব জমিনে তো এইটা চাষ করা যায় না, এই বোরো ধানটা। এটা হচ্ছে বাড়ির কাছাকাছি যে উঁচু জমিগুলো আছে, এগুলাতে আমরা এটা করি বোরো ধান। আর বোরো ধানটা হচ্ছে প্রধানত সেচ নির্ভর ধান, কারণ হচ্ছে এটা যেহেতু বাড়ির কাছাকাছি, আর এই সময়টাতে কিন্তু বৃষ্টিও হয় না। এটা পুরোটাই তোমার সেলু মেশিন দিয়ে বা অগভীর নলকূপ দিয়ে বা গভীর নলকূপ দিয়ে আমরা হচ্ছে চালাই এটা। আর এই যে আমন ধান, যেটা আমনে কিন্তু খরচ খুবই কম। আমন ধানে খরচ খুবই কম, কারণ ওই সময় প্রচুর বৃষ্টি হয়, বেশি মানে তোমার শ্রমিক কম লাগে, বেশি শ্রমিক লাগে না, পানি লাগে না, এবং ওইটা ফলনও ভালো হয়। এগুলা দিয়ে হচ্ছে আমরা পুরা হাওর জুড়ে, এই যে আমন ধানটা মাঝখানের যেটা আমন অপশন, এই আমন ধানটা আমরা পুরা হাওর জুড়ে দিই। এবং এটা এমন ফসল ভালো হয়, মানে মাঝে মাঝে 10 শতাংশ জমির মধ্যে 12 মণ, 13 মণ করে হয়। এবং আমরা বছরে কিন্তু একটা ফসলে ভালো পাই, যদি পানি না নেয় আর কি। যদি আগাম পানি এসে নিয়ে যায়, সেক্ষেত্রে তো বানবাসী মানুষের হাহাকার সেটা থাকবে। কিন্তু যদি আমরা একবার তুলতে পারি, আমরা একটা দিয়ে মোটামুটি ভাবে ধনী হয়ে যায়। কারণ আমাদের ভাটি এলাকায় মানুষের একটু জমিন বেশি থাকে, যাদের ভাটি এলাকায় বাড়ি তাদের জমিন একটু বেশি থাকে পরিমাণে। তার কারণ হচ্ছে ওইখানে তো বাড়িঘর কম, বাড়িঘর একেবারেই কম। অনেক দূরে দূরে দেখা যায়, হাওর অঞ্চলে দেখা যায় অনেক দূরে দূরে একটা করে গ্রাম পড়ে। আর এই যে বোরো ধানটা, এটা আমরা কাটবো হচ্ছে এই যে এখন সময়টা ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টাতে আমরা এটা কাটবো। এই জন্য এটাকে বলা হয় বাসন্তী ধান। বসন্ত বরণ উৎসব কবে হয়? স্যার ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির কত, 13 না 14? এটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক, মানে এই দিনগুলোতে এত আনন্দ করছি। মনে করো সকাল থেকে না খায় ঘুরছি ক্যাম্পাসে, শুধাই কোনো কাজ নাই, এমনি এমনি ঘুরছি সকাল থেকে একবার রাতে 10টা পর্যন্ত। মানে ঈদের চেয়েও বেশি আনন্দ করছি আমরা এই দিনগুলাতে। তখন আমরা পালন করতাম 13 ফেব্রুয়ারি। পরবর্তীতে এখন মনে হয় কয়েক বছর যাবত সম্ভবত 14ই ফেব্রুয়ারি করা হয়। কি জানি কি কি হইলো, যে এখন নাকি এটা 14ই ফেব্রুয়ারি হবে এরকম সম্ভবত। আমরা আগে 13ই ফেব্রুয়ারি করতাম বসন্ত বরণ উৎসব। ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন, তারপর হচ্ছে বিশেষ করে চারুকলা অনুষদ, বকুলতলা, কনসার্টের পর কনসার্ট, সারাদিন ছেলে মেয়েদের আনন্দ, গান বাজনা, এগুলা খুব এনজয় করছি ঢাকা ইউনিভার্সিটিতে। এখন এগুলো মিস করি, প্রচুর মিস করি।
নেত্রকোনায় থাকি, কোনো প্রোগ্রাম নাই, কিছু নাই। আর থাকলেও তো, প্রোগ্রাম থাকলেও তো ওইভাবে দেখা হয় না আগে যেরকম ভাবে। সিঙ্গেল লাইফ, কোনো টেনশন নাই, ঘুরছি, খাইছি, এই আর কি, মজা করছি। কিন্তু এগুলো এখন চরম মিস করি, যেগুলো এখন আর সম্ভব না, এগুলা ওই জীবন ফিরে পাওয়া আর সম্ভব না। আম, তারপরে দেখি মানে কোন ধানটা কোন সময় কাটে, এটা হচ্ছে আউশ ধানটা আষাঢ় শ্রাবণে। এই জন্যই তো আমরা এটা পাই না, কারণ আষাঢ় শ্রাবণ হচ্ছে আমাদের এখানে এই সময় চরম বর্ষা, এই সময় এটা আমরা হয় না। আমন ধানটা কাটতে আমরা কার্তিক অগ্রহায়ণ পৌষ, কার্তিক অগ্রহায়ণ পৌষ, তার মানে হচ্ছে ওই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি এই সময়টাতে। বোরো ধানটা কাটে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। এখানে এক্সাক্ট জ্যৈষ্ঠ মাস, যে ঠিক জ্যৈষ্ঠ মাস না, জ্যৈষ্ঠ মাসে কাটলে আমরা আবার পানি নিচে চলে যাব। আমরা এটা মানে চৈত্র মাসের শেষ থেকে কাটা শুরু করি বোরোটা। চৈত্র মাসের শেষ থেকে আমাদের এখানে ধান কাটা শুরু, বৈশাখ মাসটা চলে। যদি পানি না আসে তাহলে জ্যৈষ্ঠ মাস গিয়ে ধরে, নাইলে যদি পানি আগে এসে পড়ে আমরা আগে কেটে ফেলি, যাই পাই তাই লাভ আর কি। যদি ধান না হয় অন্তত বনগুলো তো আনতে পারি। এই অঞ্চল ভেদে, যেমন কাটারি ভোগ যেটা, এটা দিনাজপুরে খুব ভালো হয়। কালিজিরা চট্টগ্রামের মিরসরাই, বিরুই ময়মনসিংহ। একটা সময় আমরা বিরুই প্রচুর পরিমাণে চাষ করতাম, ওই সময় আমরা ছোট। বিরুইটা এখন আর বিরুইটা খুব বেশি হয় না। বালাম বরিশাল পটুয়াখালী, চিনিগুড়া কুমিল্লা, হরিধান, হরিধান হচ্ছে ঝিনাইদহ, হরিধান হচ্ছে এই যে বিখ্যাত ব্যক্তি টাইগার ম্যান হরিপদ কাপালি। এই হরিপদ কাপালি, তিনি যখন একজন কৃষক, তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রাম। তিনি একটা, তিনি যখন জমি চাষ করেন, তখন এক পর্যায়ে দেখলেন এটা, বিষয়টা কি, তুমি যখন ধান চাষ করবা, যখন আমি একটা ক্ষেতে ধান দিলাম, তো যেই ধানটা দিলাম সবগুলা কিন্তু একই ধান এবং উচ্চতাও হবে সেম লেভেল, তুমি দূর থেকে দেখবা একেবারে সমান। মাঝে একটা গোছা যদি একটু উপরে উঠে যায়, একটু উঁচু হয়ে যায়, তাহলে আমরা এটারে কি কই? আমরা কই এটারে ছাট বলি। ছাট মানে আঞ্চলিক ভাষায় বলি ছাট। ছাট মানে এই পুরা ধানের এই ক্ষেতের মধ্যে যেই ধান আছে, এই যে উঁচু একটা গুছা দেখা যায়, গুছা মানে হচ্ছে আমরা যে একটা রোপণ করি কয়েকটা, যা ধান গাছ নিয়ে একসাথে রোপণ করি, এটার আমরা বলি একটা গুছি বা গুছা এরকম। তো একটা যদি একটু উঁচু থাকে তখন আমরা বলি এটা ছাট। ছাট মানে হচ্ছে এই পুরো ক্ষেতে আমরা যেই ধানটা দিছি এটা অন্যরকম, এই উঁচু অথবা নিচু, এটা ছাট, এটা এরকম না, এটা আলাদা। তো হরিপদ কাপালি যখন এরকম ভাবে একটা ক্ষেতে ধান দিলেন, তখন দেখলো যে একটা গুছা একটু উঁচু, তখন তিনি এটা আলাদা করলেন। যখন আমরা বীজ করি, ধানের বীজ করতে গেলে এগুলো খুব আলাদা আলাদা কেয়ারফুলি করতে হয়, নাহলে দেখা যাবে কি যে বিয়ার 29 দিলাম, এখানে সব মিক্স হয়ে গেল, সমস্যা। তো উনি এটা আলাদা করলেন। আলাদা করে তিনি পরের বার আবার এটা আলাদা করলেন। এভাবে আলাদা করতে করতে একটা পর্যায়ে তিনি দেখলেন যে এটা ফলনে ভালো হয়, উচ্চতাও বেশি। এই এখান থেকে কিন্তু এই ধানটার কোনো নাম নাই, বা কেউ এটা আইডেন্টিফাই করতে পারতেছেন এটা কি ধান, কোথা থেকে আসছে না আসে। আহ, আচ্ছা, এই ধানটা যখন হরিপদ কাপালি আবিষ্কার করলো, এটার কোনো আবিষ্কারক নাই, তখন তার নাম অনুসারে হয়ে গেল এটা হরিধান। আচ্ছা, এই হরিধানটা হয় ঝিনাইদহ। এই হরিপদ কাপালির বাড়ি হচ্ছে ঝিনাইদহর আসাননগর গ্রামে। এখন এই যে কালিজিরা এবং চিনিগুড়া, এই ধানগুলা চট্টগ্রাম এবং কুমিল্লাতে ভালো হইলেও আমরাও কিন্তু কিছু পরিমাণে ফলাইতাম। কিভাবে? আমরা মনে করো আমরা মোটামুটি ভাবে গ্রামে, মোটামুটি ভাবে ধনীদের মধ্যে দুই একজনের মধ্যে এরকম, তো প্রচুর না হোক মোটামুটি ভাবে একটা বেশি পরিমাণ জমি আছে আর কি। তো সেক্ষেত্রে আমরা মনে করো, এখন তো সবাই ওই বিশেষ করে যে পোলাও বা হচ্ছে তোমার পোলাও বা হচ্ছে
এই খিচুড়ির জন্য হচ্ছে চিকন চাল লাগে। তো আমরা তো আমরা গৃহস্থ মানুষ, আমরা তো আর কিনবো না। আমরা সব খেতে দেই হচ্ছে অন্যান্য ধান ব্যবসার জন্য, আর নিজেদের খাওয়ার জন্য মনে করো 5 কাঠা, 5 কাঠা মানে হচ্ছে 50 শতাংশ, 5 কাঠা মানে হচ্ছে 50 শতাংশ, বা 10 কাঠা এরকম এই ক্ষেতের মধ্যে আমরা চিনি গুঁড়া, কালিজুরা, কালিজিরা এবং সমুদ্রের ফেনা, মানে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম ছোট ছোট ধান ছিল, এই ধানগুলো আমরা কম পরিমাণে নিজেদের খাওয়ার জন্য করতাম। আর বিরুইটা এটা প্রচুর পরিমাণে ময়মনসিংহ অঞ্চলে এক সময় করতাম। আমরা যখন ছোট, সরাসরি কৃষির সাথে আমি সম্পৃক্ত ছিলাম, তখন এগুলো করতাম। এখন আর এগুলো মানুষ করে না। এখন হচ্ছে বিয়ার 29, বিয়ার 28, বিয়ার 33, বিয়ার 32 এগুলাতে চলে গেছে। গম ও ভুট্টা। গম সবচেয়ে বেশি হয় ঠাকুরগাঁও, আর ভুট্টা সবচেয়ে বেশি হয় দিনাজপুর। আর গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র দুইটাই হচ্ছে দিনাজপুরের নসিপুর। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে দিনাজপুরের নসিপুরে অবস্থিত। আর এটার উদ্দেশ্য বা কার্যক্রম হচ্ছে নিত্য নতুন গম ও ভুট্টা উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত থাকা। মানে নতুন নতুন গবেষণা করে কিভাবে কোন অঞ্চলে ফলন বাড়ানো যায়, নতুন জাতের আবিষ্কার করা যায়, এগুলা নিয়ে গবেষণা করাই হচ্ছে এই প্রতিষ্ঠানটির কাজ। কিছু উন্নত জাতের গম রয়েছে, যেমন আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল, বলাকা, সোনালিকা, এগুলা খুব বেশি আসে। যে আনন্দ কি, আকবর কি, কাঞ্চন কি, প্রশ্ন আসবে পাখি চারা দোয়েল আর কি। পাখি চারা দোয়েল কি হবে? গম। বলাকা গম, সোনালিকা গম। শতাব্দী হচ্ছে উচ্চ ফলনশীল গমের জাত। উচ্চ ফলনশীল একটা গম হচ্ছে শতাব্দী। ভুট্টা হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভুট্টার চাষ ভালো হয়। উন্নত জাতের ভুট্টা হচ্ছে শুভ্রা, বর্ণালী, মোহর। শুভ্রা সবচেয়ে বেশি আসে, বর্ণালী। যে বর্ণালী কি? বর্ণালী হচ্ছে একটা ভুট্টা বীজ বা উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, এটা 2017 সালে নতুন নামকরণ করা হয়। সেটা দরকার নাই, কোথায় অবস্থিত সেটা আমাদের দরকার। সেটা হবে নসিপুর, দিনাজপুর। তারপরে হচ্ছে আলুর আদি উৎস হচ্ছে ভারত। আলু উৎপাদনের শীর্ষ জেলা বগুড়া, তো দরকার নাই, আদি উৎসটাই গুরুত্বপূর্ণ, ভারত। বাংলাদেশে আলু চাষ হয় সেটা নেদারল্যান্ড থেকে আনা। কারণ আমরা বাজারে গেলে কিন্তু আমরা সারা বছর কিন্তু হল্যান্ডের আলু খাই, সারা বছর। এই যে এখন বাজারে নতুন আলু আসতেছে, আর সারা বছরই কিন্তু হল্যান্ডের আলু। এবং হল্যান্ডের আলুটা দীর্ঘদিন, আমি প্রায় বোঝার পর থেকে 20 টাকা 25 টাকা, 20 টাকা 25 টাকার মধ্যে আপ ডাউন করতো। এই হুট করে এইবার হয়ে গেল 60 টাকা। আমি জানি না দেশের মধ্যে যে কি হচ্ছে, আমি জানি না। গরিব মানুষ, এই যে আলু যদি হয় 60 টাকা, তাহলে কেমনে কি? আল্লাহর মানে অভিশাপ বা গজব নাজিল হইতেছে বাংলাদেশে। আলু যদি হয় 60 টাকা, আলুর চেয়ে তো সস্তা কোনো খাবার নাই। এটা যদি হয় 60 টাকা 70 টাকা, তাহলে মানে আমরার মতো যারা গরিব মানুষ, আমরা কি খেয়ে বাঁচবো? স্যার এখন তো বাজারে 100 টাকা আলুর কেজি। হল্যান্ডের আলু নাকি অন্য আলু? উম, হল্যান্ডেরটা মনে হয় এত না, হল্যান্ডেরটা এত না। তোমার অন্য যেগুলা দেশি যেগুলো আসতেছে, দেশি একবারে নতুন বাজারে আসতেছে, এগুলো 100 টাকার বেশিও আছে। আর হল্যান্ডের যেটা, এটা 60-70-এর বেশি না। অবশ্য আমি বাজার করি তো 2-3 দিন পর পর। আর কাঁচামালের বাজার তো মানে দিনে 2 বার আপ ডাউন করতে পারে, এটা অসম্ভবের কিছু না। আমি রাতের বেলায় কাঁচামরিচ আনলাম 80 টাকা কেজি, সকালে গিয়ে দেখি 150 টাকা। জিজ্ঞেস করলাম, বললো যে ভাই এটা ঘন্টায় ঘন্টায় আপ ডাউন করে কাঁচা বাজার। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যে আলুটা সেটা নেদারল্যান্ড থেকে আনা। আর উন্নত জাতের আলুর মধ্যে যেমন ডায়মন্ড গুরুত্বপূর্ণ, কার্ডিনাল গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রশ্ন বেশি আসে, দুইটা পড়লে হবে।
যে ডায়মন্ড এবং কার্ডিনাল, এটা হচ্ছে উন্নত মানের আলুর জাত। বাংলাদেশের আলু রপ্তানি হয় বিভিন্ন দেশে, হইতেই পারে, স্বাভাবিক। পেঁয়াজ, এটা আসবে তাহেরপুরি। তাহেরপুরি হচ্ছে উন্নত মানের পেঁয়াজ। ভারত থেকে আমদানি হয়, আমদানির 95%, অর্থাৎ আমরা যে পরিমাণ আমদানি করি পেঁয়াজ, সেটা 95% আসে ভারত থেকে, অন্যান্য আসে মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে। মাঝে মাঝে দেখি যে তুরস্ক থেকে বেশি আসে, মিশর থেকে বেশি আসে, মিয়ানমার থেকে কম আসে, কারণ সরি, ভারত থেকে কম আসে, কারণ তারা মাঝে মাঝে অভিমান করে, কারণ বাংলাদেশ আর ভারত পাশাপাশি দেশ তো, ওই মাঝে মধ্যে অভিমান করে ফেলে। যে জন্য তারা পেঁয়াজ বন্ধ করে দেয়, গরু বন্ধ করে দেয়। হ্যাঁ, তখন বাংলাদেশ বিকল্প চিন্তা করে আর কি, সেক্ষেত্রে মিশর, তুরস্ক এগুলাকে প্রায়োরিটি দিয়ে থাকে। পেঁয়াজ গবেষণা কেন্দ্র বা মশলা গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে বগুড়াতে অবস্থিত। মশলা গবেষণা কেন্দ্র 1995 সালে এটা বগুড়ার শিবগঞ্জে প্রতিষ্ঠিত হয়, যেটা দেশের একমাত্র মশলা গবেষণা প্রতিষ্ঠান। আম সবচেয়ে বেশি হয় রাজশাহীতে। আচ্ছা, শীর্ষ দেশ হচ্ছে ভারত। তার একটা কারণও আছে। যেমন আমের মধ্যে বিখ্যাত একটা হচ্ছে আম্রপালি। আম্রপালি কোত্থেকে আসছে, ইতিহাসটা তো সবাই ফেসবুকে পড়ার কথা। আম্রপালি যে আমের নামটা আসলে এটা কোত্থেকে আসছে? ওই আম্রপালি, এই যে আম্রপালি, এই আম্রপালি হচ্ছে কে ছিল, আমরা একটু পড়বো। আম্রপালি ছিল 2500 আগে প্রাচীন ভারতে একটা কুড়িয়ে পাওয়া শিশু, আম্রতলায়, রাজার উদ্যানের আম্রতলায় কুড়িয়ে পাওয়া একটা শিশু। সেই শিশুকে বড় করার দায়িত্ব দেওয়া হয় উদ্যানের যে রক্ষক তাকে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। বড় হয়ে আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয় এবং সেই সঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সেই সময় মুগ্ধ ছিলেন সবাই, তাকে নিয়ে সেই সময় বেশ দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। বৈশালী মানে রাজ্য, ওই রাজ্যটার নাম ছিল বৈশালী। ওই বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। এরপর অবশ্য আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন বলে জানা যায়। আর এই আম্রপালির নামে 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম, এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি। এই হলো সেরা সুন্দরী আম্রপালি। তাহলে আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সারা বিশ্বে আমকে পরিচিত করেছেন কে? চীনা পর্যটক হিউয়েন সাং। বাংলাদেশে উন্নত জাতের আম পাওয়া যায়, এটা তো আমরা জানি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই তো। নদী ছাড়াও মহানন্দা, এই যে প্রশ্নটা এইভাবে আসে, নদী ছাড়া মহানন্দা কি উন্নত জাতের আম? আরো উন্নত জাতের আমের মধ্যে রয়েছে মহানন্দা পড়লাম, আম্রপালি পড়লাম, মোহনভোগ, ল্যাংড়া ফজলি, গোপালভোগ, হিমসাগর বা ক্ষীরসাপাতি, এই যে এগুলো হচ্ছে মোটামুটি ভাবে নাম করা আম আর কি। নতুন উদ্ভাবিত 12 মাসি গৌরমতি, এটা দরকার নাই। আচ্ছা, 19 সালে তৃতীয় জিআই পণ্য হয়েছিল ক্ষীরসাপাতি বা হিমসাগর আম। আচ্ছা, এই জিআই পণ্য মানে কি? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, উদ্যান তত্ত্ব গবেষণা, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আচ্ছা,
এই যে আমরা একটু দেখি এখানে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য মানেটা কি? জিআই পণ্য মানে হচ্ছে কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া এবং মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে সেটাকে আমরা বলে থাকি ভৌগোলিক নির্দেশক, জিআই পণ্য। এখন পর্যন্ত, আচ্ছা, জিআই পণ্য এখন পর্যন্ত কয়টা রয়েছে? 35টা নাকি আরো বেশি? সম্ভবত 35টা। এখন পর্যন্ত 35টা জিআই পণ্য চিহ্নিত হয়েছে বা উপাধি দেওয়া হয়েছে, এরকম একটা কিছু সম্মতি বা স্বীকৃতি দেওয়া হয়েছে। জিআই পণ্য এগুলো তো আসলে পড়ার দরকার নাই, শুধু কয়টা হয়েছে এগুলাই, বা প্রথম কোনটা ছিল সর্বশেষ কোনটা, এগুলা পড়তে হবে। নেত্রকোনার একটা আছে, এই যে নেত্রকোনার সাদামাটির পাহাড়, বিজয়পুর। এই এখানে কে কে আসছো তোমরা? নেত্রকোনার বিজয়পুরে সাদামাটির পাহাড় বা লালমাটির পাহাড়। স্যার গেছিলাম স্যার। তোমার বাড়ি তো নেত্রকোনায়। না স্যার, ময়মনসিং। তো ময়মনসিংহ আর নেত্রকোনা তো এক কথায়, তোমরা তো আসবাই। দূরের কেউ আসছে কিনা? ময়মনসিংহের কিছু আছে? ময়মনসিংহের নাই। জামদানি, ইলিশ, ক্ষীরসাবাতি, মসলিন কাপড়, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, কালিজিরা, কাটারি ভোগ, ময়মনসিংহের নাই। ময়মনসিংহের গারো পাহাড়টা থাকলে থাকতে পারতো। তো যাই হোক, এবার অর্থকরী ফসলের দিকে আগে আমরা। পাট উৎপাদনে, পাট উৎপাদনে আহ সেরা শীর্ষ জেলা কোনটা? ফরিদপুর নাকি চেঞ্জ হয়েছে? ফরিদপুরটা চেঞ্জ হওয়ার কথা, এটা সম্ভবত রংপুর। তাহলে উৎপাদনের শীর্ষ জেলা সম্ভবত রংপুর হবে, এটা ফরিদপুর আর নাই। প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। দেশের দ্বিতীয় রপ্তানি পণ্য হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য। প্রথম পণ্য কোনটা? গার্মেন্ট শিল্প। আর দ্বিতীয় হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য। পাটকে বলা হয় সোনালী আঁশ। ছোটবেলায় রচনা লিখতাম, বাংলা দ্বিতীয় পত্র, সোনালী আঁশ মুখস্থ করতাম এগুলো। পাটের জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। মাকসুদুল আলম ছিলেন একজন বিজ্ঞানী। মাকসুদুল আলম পাটের দুটি জাত ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছিলেন। এই ঘটনাটা 2012 সালের। তিনি মারা গিয়েছেন 2014 সালে। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? মানিক মি এভিনিউ, ঢাকা। পাট গবেষণা ইনস্টিটিউট। বিজেএমসি, বিজেএমসি একটা কিন্তু ফুটবল ক্লাব আছে, বিজেএমসি, আবাহনী, মোহামেডান, এরকম বিজেএমসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বিজেএমসি। বা দেশে পাটের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ, যেই জন্য নারায়ণগঞ্জকে বলা হয় বাংলাদেশের কি, না প্রাচ্যের কি বলা হয় নারায়ণগঞ্জকে? এটা বলতে পারবা প্রাচ্যের না? ট্রেন- ট্রেন্ডি বলে। প্রাচ্যের ডান্ডি বলা হয় এই নারায়ণগঞ্জকে, কারণ কি ডান্ডি শহরটা কোথায় অবস্থিত? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটা সমুদ্র বন্দর হচ্ছে ডান্ডি। সেখানে আমার খুব সম্ভবত প্রচুর পরিমাণে পাটের লেনদেন হইতো, যেই জন্য ওই বাংলাদেশের নারায়ণগঞ্জকে বলা হয়তো প্রাচ্যের ডান্ডি। আবার ডেন্ডি কিন্তু আরেক জিনিস, ডান্ডি আর ডেন্ডি কিন্তু এক না। ডেন্ডি কি? ডেন্ডি হচ্ছে এক ধরনের নেশা। উম, এটা হচ্ছে এক ধরনের গাম। জুতা সেলাই বা গোলাতা, জুতার কষ হিসেবে ব্যবহার করে, বা টায়ার। এটা হচ্ছে এক ধরনের গাম যেটা পোলাপানে নাকিদের নিয়ে নেশা করে, এটা হচ্ছে ডেন্ডি।
আচ্ছা, এক বেল সমান কতটুকু ওজন? এক বেল সমান 4.5 মণ। এক বেল সমান 4.5 মণ। আচ্ছা, দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তোষা। জুটন। জুটন হচ্ছে পাট ও সুতা মিশ্রিত কাপড়, যেখানে পাট ও সুতার পরিমাণ থাকে, পাট থাকে 70% আর সুতা থাকে মাত্র 30%। আর এটার আবিষ্কারককে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম, আর বাদবাকি যা আছে সব শ্রীমঙ্গল। সেটা হইতে পারে চা জাদুঘর, চা গবেষণা ইনস্টিটিউট, চায়ের রাজধানী, সবকিছুই হচ্ছে শ্রীমঙ্গল। শুধু চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম, আর বাদবাকি যা আছে সব শ্রীমঙ্গল। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, চা মিউজিয়াম, হ্যাঁ, সব হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। শুধু চা বোর্ড এটা হচ্ছে চট্টগ্রাম। সবচেয়ে বেশি বাগান রয়েছে জেলা হিসেবে মৌলভীবাজারে। প্রথম চাষ হয় উপমহাদেশে, প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ হয়েছিল সিলেটের মালনীছড়ায়। উপমহাদেশে চা শিল্পের জন্মস্থান বলা হয় চট্টগ্রামকে। দেশের প্রথম অর্গানিক চা বাগান পঞ্চগড়। চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার। নিবন্ধিত চা বাগান 167টা। এটা আপডেট হয়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা একটু দেখতে হবে। দেশের নিবন্ধিত চা বাগান রয়েছে 167টা। উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার। আর প্রথম অর্গানিক চা হচ্ছে পঞ্চগড়ে, উত্তরবঙ্গ। টি বোর্ড চট্টগ্রামের নাসিরাবাদ। এবার আসি তামাক। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। কারণ কি? কুষ্টিয়া হলো লালনের আখড়া। আর লালন ভক্ত যারা আছে সবই কি, সবই হচ্ছে তামাকখোর। তো যে এলাকায় লালনের আখড়া সে এলাকায় তামাকের চাষ চাষ বেশি হবে, এটি তো স্বাভাবিক। সুমাত্রা এবং ম্যানিলা উন্নত জাতের দুইটা তামাক। এবং এই তামাকের কারণে কুষ্টিয়া জেলার 26টা গ্রামকে একটা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? গোল্ডেন ভিলেজ স্যার। গোল্ডেন ভিলেজ। আচ্ছা, তোমরা তো মনে হয় সাউন্ড শুনতে পাচ্ছ না, তাই না? সাউন্ড শোনা যাচ্ছে? না স্যার। সাউন্ড তো শোনা যায় না। হ্যাঁ, এটা এখন কি করতে হবে জানি এটা। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আহা হা, এটা ভুলে যাই। স্টপ শেয়ার। স্টপ শেয়ারে গিয়া তারপরে কি করতে হবে? ইয়া, আবার শেয়ার বা দিতে হবে। শেয়ার করেন। এই যে সেখানে একটা শেয়ার অপশন, সাউন্ড। শেয়ার উইথ সাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা। এটা দিলাম। এখন এখন পারেন এখন শোনা যায়? এই গ্রাম হয়তো স্বর্ণ। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা এখন শুনবো আবার। গোল্ডেন ভিলেজ নাম শুনে হয়তো ভাবতে পারেন এই গ্রাম হয়তো স্বর্ণের জন্য বিখ্যাত, তাই এর নামকরণ করা হয়েছে গোল্ডেন ভিলেজ। আপনি যদি এমনটি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কুষ্টিয়া জেলার 26টি গ্রাম গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত, এই জন্য কুষ্টিয়াকে গোল্ডেন ভিলেজ বলা হয়। মুঘল সম্রাট শাহজাহানের সময় এখানে একটি নদী বন্দর বানানো হয়েছিল। সেখানে গাঁজা খুব উঁচু দরে বিদেশিদের কাছে বিক্রি করা হতো। স্বর্ণের বিনিময়ে গাঁজার লেনদেন হতো, এরকমও শোনা গেছে। এই জন্য ধারণা করা হয় ওখানকার নামকরণ করা হয়েছে গোল্ডেন ভিলেজ। তাহলে বোঝা গেল না গোল্ডেন ভিলেজ যে কি? এই এই কি হলো? I have to finish this আচ্ছা, paper. I'm এখন এটা অফ করি swamped. No কেমনে? one told me college would be so
damp. Just get Grammarly. It's free. Can it help with what I wrote last night? It only took 3 coffees and some cheese. তা সমস্যা হচ্ছে কোনো Grammarly will catch হ্যাঁ all হ্যাঁ those ওই যে spelling আমার and ওই যে grammar এটা বন্ধ errors, করা and দরকার। it'll help with the bigger stuff. স্যার আপনি Like, look, যদি you're being way too casual here, and it's saying that this paragraph needs to be shorter. So then, click. কোন থেকে You fixed it. ভিডিওটা Is this why nobody else is stressed about this paper? I thought there was just something in the water. There is. Grammarly's helped college students and professors for like 15 years, and it even has a plagiarism checker, which you should use. Oh yeah, good call. Forgot to cite that bit. Grammarly can also Microsoft give you ideas to make your writing pages better. answer. Add more background, add specific examples, focus your conclusion. Wow, this sounds like me, but better. Less damp me. উফ উফ পাইছি ইস মাথাটা গরম হয়ে গেছে এত সাউন্ড। আচ্ছা তাহলে এখন শোনা যাচ্ছে তাই না, দেখাও যাচ্ছে। গোল্ডেন ভিলেজ হচ্ছে এই 26টা গ্রাম, কুষ্টিয়ার 26টা গ্রাম, এদেরকে বলা হয় গোল্ডেন ভিলেজ। এরা হচ্ছে গাঁজা উৎপাদনে বিখ্যাত আর কি, 26টে গ্রাম। আর তারপরে সুমাত্রা এবং ম্যানিলা, এই দুইটা হচ্ছে উন্নত জাতের তামাক। রেশম, রেশম হচ্ছে, রেশম চাষটাকে বলা হয় সেরিকালচার। আর এটা গবেষণা কেন্দ্র হচ্ছে রাজশাহীতে, উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রাজশাহী। সিল্ক রেশম রাজশাহী। আচ্ছা, রেশম চাষকে বলা হয় সেরিকালচার। আমরা জানি যে মৎস্য চাষবিদ্যা, পাখি পালন বিদ্যা, এগুলা জানি তো আমরা নাকি? এপিকালচার বলতে কি বোঝায়? উত্তর মৌমাছি পালন বিদ্যা। সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। পিসিকালচার বলতে কি বোঝায়? উত্তর মৎস্য চাষ। এভিকালচার বলতে কি বোঝায়? উত্তর পাখি পালন বিদ্যা। সেরিকালচার বলতে কি বোঝায়? উত্তর রেশম চাষ। হর্টিকালচার বলতে কি বোঝায়? উত্তর কৃষি উদ্যান বিষয়ক বিদ্যা। আচ্ছা, এই যে এখন যে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে সস্তা ভিডিও, এডিটিং এর অবস্থা খুব বাজে অবস্থা। হলো গিয়ে আনারি মানুষ আমার মতো যারা একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিল আর কি। আহ তারপর হচ্ছে রাবার চাষ। ওই যে এখানে আমি আবার লিখেও রাখছিলাম, এপিকালচার, পিসিকালচার, এভিকালচার, সেরিকালচার, হর্টিকালচার। সুগার ক্রপ। আচ্ছা, রাবার, রাবার হচ্ছে শীর্ষ হচ্ছে কক্সবাজারের রামু। কক্সবাজারের রামু হচ্ছে রাবার উৎপাদনের জন্য বিখ্যাত। রাবার বোর্ডও হচ্ছে চট্টগ্রাম, বেশি হয় সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, ওইখানে রাবার উৎপাদনটা বেশি হয়। তারপর হচ্ছে আখ বা সুগার কেন, এটা নাটোর বেশি হয়। সুগার ক্রপ ইনস্টিটিউট, এটা হচ্ছে পাবনা, ঈশ্বরদী। হুম, এই যে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আর এটার আগের নাম ছিল বাংলাদেশ ইক্কো গবেষণা ইনস্টিটিউট, পরবর্তীতে নামকরণ করা হয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এটা হচ্ছে পাবনা ঈশ্বরদীতে অবস্থিত। তারপরে দেখি জুম চাষ। জুম চাষটা কি? জুম চাষটা হচ্ছে পাহাড়ি এলাকায় যে চাষটা করা হয়, এটা হচ্ছে জুম চাষ, যেখানে পাহাড়ের গায়ে গর্ত করে একসাথে কয়েক প্রকারের ফসলের বীজ বপন করা হয়। জুম চাষ করে উৎপাদিত ফসল হচ্ছে ধান, তুলা, তিল, আদা, হলুদ, এগুলা। জুম চাষ করা হয় বছরে 2বার। এই যে জুম চাষ এভাবে করে, কারণ যেহেতু সমতল ভূমি নাই, সেহেতু তারা পাহাড়ের গায়ে মূলত এই জুম চাষটা করে থাকে।
এখন দেখি শস্য উৎপাদনের শীর্ষ, যেমন ধান উৎপাদনে হচ্ছে ময়মনসিংহ, গম ঠাকুরগাঁও, চা মৌলভীবাজার, তুলা মাছ ময়মনসিংহ। তাহলে ময়মনসিংহ দুইটা, মাছ এবং ধান। আলু বগুড়া, পেঁয়াজ পাবনা। উম এইগুলো আমাদের মোটামুটি সবগুলাই দেখতে হবে। তামাক কুষ্টিয়া, লালনের এলাকা। আচ্ছা, তারপরে হচ্ছে ইলিশে বাংলাদেশের অবস্থান, মানে উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম কোনটাতে কোনটাতে? ইলিশে শুধু একটাতেই। পাট এবং কাঁঠালে দ্বিতীয়, তৃতীয়। ধানে আমরা চতুর্থ, বর্তমানে তৃতীয়। এগুলো দেখতে হবে, আর বেশি লাগবে না। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, যেমন কলা, কলার মধ্যে আছে অমৃতসাগর, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, সিঙ্গাপুরি। এটি পড়লে হবে, অমৃতসাগর, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, সিঙ্গাপুরি। এই পাঁচটা পড়লে হবে কলা। এবার আসি ভুট্টা, বর্ণালী শুভ্রা, দুইটা। এই দুইটা বললে হবে, বর্ণালী আর শুভ্রা। এই দুইটা থেকে মূলত প্রশ্ন আসে। আম, ল্যাংড়া আম, গোপালভোগ, মহানন্দা, মোহনভোগ, হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালী। সবগুলাই ইম্পর্টেন্ট এবং সবগুলাই পরিচিত। এগুলা আসলে লেখা যাবে। ধানের মধ্যে আছে বিপ্লব, হীরা, বৃষাইল, ইরাটম, চান্দিনা, ময়না, হরিধান। তারপর হচ্ছে নারিফা এক, আশা, সুফলা, প্রগতি। আশা এবং প্রগতি দুইটাই কিন্তু এনজিওর নাম। এনজিওর নাম হচ্ছে এই দুইটি, আশা, সুফল আর প্রগতি। এবং সুফলাটা আমার মনে থাকে, আমি মনে রাখতাম এইভাবে, সুফলা কিন্তু একটা বীজ, ধানের একটা বীজ ছিল সুফলা বীজ। ওইটা যখন প্রথম মার্কেটে আসে তখন বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা থাকতো সুফলা বীজ। আমি সব ছোট, হয়তো 1 2 3-তে পড়ি। আমার এলাকায় বিভিন্ন জায়গায় দেখতাম যে সুফলা বীজ। আমার স্পষ্ট মনে আছে, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই প্রাইমারি স্কুলের দেয়ালে আমি প্রথম এই সুফলা বীজের মানে দেয়ালের মধ্যে যে লিখে রাখছিল, আমি প্রথম আমার স্কুলে দেখছিলাম এটা, সুফলা বীজ। এবং এটার অ্যাডভার্টাইজমেন্টটা সম্ভবত কুদ্দুস বইকে দিয়ে, কুদ্দুস বই থেকে দেয়া করাইছিল, খুব সম্ভবত সুফলা বীজের। এবার আসি গম, দোয়েল, আনন্দ, আকবর, অগ্রণী, সোনালিকা, বলাকা। এগুলাই গুরুত্বপূর্ণ। কাঞ্চন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকবর, অগ্রণী, সোনালী, বলাকা। আকবর, অগ্রণী, সোনালী, বলাকা, এই চারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আলু, আলুর মধ্যে ডায়মন্ড, কার্ডিনাল, দুইটি গুরুত্বপূর্ণ। ডায়মন্ড এবং কার্ডিনাল, এই দুইটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিছু বিষয় আছে, তোমরা এটা বুঝবা। যেমন হীরা, ধানের একটা নামও রয়েছে হীরা, আলুর একটা নামও রয়েছে হীরা। তুমি ধরেই নিতে পারো এই হীরা সাধারণত প্রশ্নে আসবে না, কারণ যেই দুইটা ফলের, দুইটা পণ্যের মধ্যেই, ফসলের মধ্যেই একই নাম, এগুলা কনফিউশন সাধারণত আসে না, এগুলা দিবে না। বেগুন, বেগুন হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে নয়নতারা। তারাপুরী, নয়নতারা, তিনটি গুরুত্বপূর্ণ, তবে উত্তরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তরা, তারাপুরী, নয়নতারা। মরিচ, যমুনা, খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজ, পেঁয়াজে হচ্ছে তোমার তাহেরপুরি একটাই, সাধারণত আসে না পরীক্ষায়। ফুলকপি আসে না। তেলবীজ, তেলবীজ হচ্ছে অগ্রণী। অগ্রণী তো আরেকটা পড়ে আসছি আমরা, এই যে অগ্রণী হলো গম, কিন্তু এটা তো প্রশ্নে আসে। অগ্রণী এটা তেলবীজ, এটা পড়ার দরকার নাই। অগ্রণী মানে হচ্ছে গম, এটা মুখস্থ রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, রূপালী এবং ডেলফোজ।
তুলা হচ্ছে রূপালী এবং ডেলফোস দুইটা। মিষ্টি কুমড়া লাগবে না, তরমুজ লাগবে না, টমেটো লাগবে না। বাঁধাকপি আসে গোল্ডেন ক্রস আর কে ওয়াই ক্রস, এই দুইটা, এই যে ড্রাম হেড, এই তিনটা গুরুত্বপূর্ণ। বাঁধাকপির মধ্যে গোল্ডেন ক্রস, কে ওয়াই ক্রস, ড্রাম হেড, এই তিনটা গুরুত্বপূর্ণ। ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে কি? উন্নত জাতের ছাগল। ব্ল্যাক গোল্ড কালো রঙের সোনা মানে হচ্ছে এটার মধ্যে কালো কিছু মিশ্র পদার্থ, যেটার মধ্যে অনেক কিছুই থাকে। কালো রঙের, এই যে কেন বুদ্ধিমানেরা পালন করে ব্ল্যাক বেঙ্গল ছাগল, প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এবং টাকা পয়সা বেশি আসে, এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড মানে কালো স্বর্ণ, বিষয়টা এরকম না। মানে ব্ল্যাক গোল্ড মানে হচ্ছে কিছু কালো রঙের কিছু মিশ্র পদার্থ, যেটাতে অনেক কিছু মিক্স থাকে, অনেক দামি তেজস্ক্রিয় পদার্থ এগুলো মিক্স থাকে, এটা এই জন্য বলা হয় যে ব্ল্যাক গোল্ড। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে চকরিয়া কক্সবাজার, এবং মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাটের ফকিরহাট। এই যে ডুলা হাজরা সাফারি পার্ক, এটা হচ্ছে ডুলা হাজরা হচ্ছে চকরিয়া কক্সবাজার, এটা হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। এই আহ, এখানে রামু রাবার বাগানও রয়েছে। হুম। মহিষ প্রজনন কেন্দ্র সেটা হচ্ছে বাগেরহাটের ফকিরহাট। তারপর হচ্ছে ব্ল্যাক টাইগার, বাগদা চিংড়ি, হোয়াইট গোল্ড চিংড়ি সম্পদ, সোনালী আঁশকে বলা হয় দেশীয় তুষারপাট। কুষ্টিয়া গ্রেড, এটা খুব গুরুত্বপূর্ণ। কুষ্টিয়া গ্রেড বলা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে চামড়া, এই চামড়া হচ্ছে খুব দামি চামড়া, এই জন্য এটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। আচ্ছা, এই যে দেখো, হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে চকরিয়া কক্সবাজার, মহিষ হচ্ছে ফকিরহাট বাগেরহাট, গরু হচ্ছে সাভার ঢাকা। যারা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছো তারা দেখার কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটেই কিন্তু ডেইরি ফার্ম, ওই যে এটা গরু প্রজনন কেন্দ্র। এবং জাহাঙ্গীরনগরের কিন্তু একটা গেটের নাম আছে ডেইরি গেট। গেট তো দুইটা, একটা হচ্ছে মেইন গেট, আর একটা মেইন গেটটা পার হয়ে আরেকটা সামনের দিকে একটা আছে, ওইটার বলে ডেইরি গেট। মানে জাহাঙ্গীরনগরে যারা পড়াশোনা করেছে তারা মনে করে গরুর দুধ খায় একেবারে, সারা জীবনে যে পরিমাণ দুধ খায় নাই গরুর, তারা হচ্ছে ওই পড়ার সময়ই এই পরিমাণ দুধ খাইছে, কারণ ওইখানে খুব সস্তা। গরুর দুধের চা, গরুর দুধ, গরুর দই প্রচুর খাওয়া যায়। বন্যপ্রাণী ঢোলা কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল সুন্দরবন। কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটার অবস্থান হচ্ছে জয়দেবপুর গাজীপুর, এটার কাজ হচ্ছে ফসল গবেষণা প্রতিষ্ঠান। তারপরে আসি ডাল গবেষণা কেন্দ্র কোথায়? ঈশ্বরদী পাবনা। মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে শিবগঞ্জ বগুড়া। কন্দাল ফল তৈলবীজ গবেষণা কেন্দ্র, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র সব হচ্ছে জয়দেবপুর গাজীপুর। আচ্ছা, কন্দাল ফসল কোনগুলা দেখি তো। কন্দাল ফসল বলা হয় হচ্ছে কাণ্ড বা মূলে শ্বেত সার জমা হয়ে স্ফীত অঙ্গে রূপান্তরিত কতক খাদ্য ফসল। বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসল সমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাবা ইত্যাদি। এই যে আমি এটা ছবিতে দেখতে পাচ্ছি, এটা কি আলু? এটা সম্ভবত মেটে আলু, খুব সম্ভবত। আচ্ছা, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ব্রি, জয়দেবপুরের গাজীপুর। তারপরে হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। বিনা, বিনা উৎপাদিত ধান হচ্ছে দুইটা, বিনা নয় যেটা লবণাক্ততা সহিঞ্চু, মানে লবণাক্ত পানি এটা সহ্য করে, এটা ফলন দিতে পারে, তার মানে এটা কোথায় হওয়া উচিত? এটা দক্ষিণবঙ্গে হয়, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ওইদিকে। আর ইরাটম 24, এই দুইটা হচ্ছে লবণাক্ত ওই বিনা উদ্ভাবিত ধান। বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিএডিসি, এদের কাজ হচ্ছে কৃষি উপকরণ, বীজ ও সার সরবরাহ এবং সেচের সুযোগ সৃষ্টি করে দেয়া।
তারপরে হচ্ছে লাগবে না এগুলো। বাংলাদেশে কৃষি দিবস হচ্ছে পহেলা অগ্রহায়ণ বা 15 নভেম্বর, খুবই গুরুত্বপূর্ণ এটা। বাংলাদেশের কৃষি দিবস বলা হয় পহেলা অগ্রহায়ণ বা 15 নভেম্বর। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1973 সালে ঘোষণা করা হয়। তারপরে এটা 76 সালে করা হয় রাষ্ট্রপতি কৃষি পুরস্কার, মানে এটা তখন আমলটা হচ্ছে জিয়া রহমানের আমল। তার পরবর্তীতে এটাকে আবার করা হয় বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। আমরা একটু একটু বিস্তারিত দেখে ফেলি। এটা 1973 সালে কার্যক্রম শুরু হয়। তারপরে 76 সালে এটা রাষ্ট্রপতি পুরস্কার করা হয়। তারপরে 9 তারিখে 2009 সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার করা হয় আবার। আচ্ছা, দত্তনগর কৃষি খামার, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুরে অবস্থিত। দত্তনগর কৃষি খামার এটা হচ্ছে হেমেন্দ্রনাথ দত্ত নামে একজন অনেক ধনী মানুষ। তিনি হচ্ছে মহেশপুর উপজেলায় একটা বিশাল বড় হচ্ছে বিশাল এরিয়া নিয়ে তিনি একটা খামার গড়ে তোলেন, যেটার মধ্যে তিনি বিভিন্ন ধরনের চাষ টাস করতেন। তো এই এলাকাটা তার নামই করা হয় দত্তনগর, হেমেন্দ্রনাথ দত্তের নাম অনুসারে। আর তিনি যে খামারটা দিয়েছেন এটার নাম হয় দত্তনগর কৃষি খামার, মহেশপুর, ঝিনাইদহ। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ঠিকাদার। 1945 সাল বা তারও আগে তিনি ছিলেন একজন ঠিকাদার, অনেক ধনী মানুষ। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত হচ্ছে বরিশাল। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ঠুংরো এবং ব্লাইট এই দুইটা রোগ হয় ধানের। মোজাইক হয় তামাকের। বাদামি পচা রোগ হয় গোলো আলু। টুন্ডু রোগ হয় গমের। এই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোজাইক, টুংরু ও ব্লাইট, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। না না না, নিয়ে আসেন নিয়ে আসেন, ক্লাসটা শেষ করি। ধানের হয় টুংরু ও ব্লাইট রোগ। মোজাইক হয় তামাক। বাদামি পচা হয় গুলালুতে। আর টুন্ডু রোগ হয় গমে। উম, এখানে দেখ, এখানে বসো, এখানে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান, এগুলো তো আর এখন পড়ে সময় নষ্ট করে লাভ নাই নাকি? আগামী 5-7 বছরের মধ্যে কাজে লাগবে না বঙ্গবন্ধু, আমার ধারণা যেটা। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছিল? 25 বিঘা পর্যন্ত। তারপরে হচ্ছে উম তিনি প্রতিষ্ঠা করেছিলেন এইগুলা। কৃষিতে নারীর অবদান, নারীদের মধ্যে কৃষিকাজে নিয়োজিত হচ্ছে 71.5%। নারীদের 71%ই হচ্ছে কৃষিকাজে নিয়োজিত। তারপরে হচ্ছে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম। স্বাদু পানি দিতে লাগবে না, দরকার নাই, তা দরকার নাই। জাতীয় মাছ ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলাদেশে উৎপাদিত বিশ্বের মোট ইলিশের 85%। বাংলাদেশে মানে বিশ্বের মোট ইলিশের 85 বা 86%ই উৎপাদিত হয় বাংলাদেশে। বর্তমানে যে ইলিশ পোনাকে জাটকা হিসেবে গণ্য করা হয় সেটা হচ্ছে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচে যে জাটকাটা হয় বা মানে ইলিশের বাচ্চাটা হয়
সেটাকে জাটকা হিসেবে গণ্য করা হয়, 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচে। নদী বা সমুদ্রে যে স্থানে ইলিশ ধরা নিষিদ্ধ সেই স্থানকে বলো ইলিশের অভয় আশ্রম। অভয় আশ্রম মূলত তো আমরা জানি বিষয়টা কি। আচ্ছা, জাটকা সংরক্ষণ মানে হচ্ছে জাটকা মা ইলিশ রক্ষায় 14 অক্টোবর থেকে 4 নভেম্বর প্রতি বছরের, 14 অক্টোবর থেকে 4 নভেম্বর এই 22 দিন কোনো ধরনের ইলিশ ধরা যাবে না প্রতি বছর। এই টাইমটাতে হচ্ছে ইলিশ বাচ্চা দেয় এবং বাচ্চা বড় হয়, যে জন্য ওই সময়টাতে ইলিশ ধরা নিষিদ্ধ। আমরা যদি এগুলো মেনটেন করতে পারি সব 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 ক্ষেত্রে, শুধু ইলিশ না, মাছের ক্ষেত্রে সাধারণ মাছ, যেমন মাছগুলা ছোট অবস্থায় আমরা সব খেয়ে ফেলি, আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে কিন্তু মাছ আমরা যে পরিমাণ এখন পাই তার চেয়ে বেশি আমাদের চাহিদা মেটাতে পারবে যদি আমরা একটু সিস্টেমেটিক চলাফেরা করি। কিন্তু আমাদের ধৈর্য কম, আমরা এমনভাবে মারি একেবারে, মনে করো একটা পুকুর শুকাইলাম, পুকুর শুকানোর পরে, হ্যাঁ, মাটির উপরে যে মাছগুলো আছে সেগুলো তো ধরি, ধরার পরে একটা পর্যায়ে আমরা বিষ ছিটায় দিই মাটিতে। বিষ ছিটায় দেওয়ার ফলে মাটির নিচের যে মাছগুলো আছে সেগুলো মানে বের হয়ে আসে, এই বিষক্রিয়ায় বের হয়ে আসে এবং মারা যায়। আমরা এইভাবে নিষিদ্ধ করতেছি, মানে শেষ করে ফেলতেছি সবগুলো একবারে, সমূলে উৎকাটন যেটাকে বলে। সমূলে উৎপাটনের কারণে কিন্তু আমরা এখন দিন দিন কিন্তু মাছের যে আমাদের চাহিদা বাড়ছে কিন্তু যোগান কমে যাচ্ছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে। আচ্ছা, এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। যেমন স্বাদু পানির মৎস্য কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ, আর সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার। লোনা পানির মৎস্য কেন্দ্র হচ্ছে খুলনা, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট, আর নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুর আর ময়মনসিংহ এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন। স্বাদু পানির মৎস্য কেন্দ্র ময়মনসিংহ, আর নদীর মৎস্য কেন্দ্র সেটা হচ্ছে চাঁদপুর। আর চিংড়িটা বাগেরহাট, কারণ চিংড়ি ওইদিকেই বেশি হয়, উপকূলীয় এলাকা বাগেরহাট খুলনা ওইদিকে। তারপর হচ্ছে বাংলাদেশে বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় 1976 সাল থেকে। চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ ওই যে উপকূলীয় এলাকাটা, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ওই এলাকাটা। হোয়াইট গোল্ড, বাংলাদেশের চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড, খুব গুরুত্বপূর্ণ। স্বাদু পানিতে যেটা চাষ হয় সেটা গলদা চিংড়ি, আর লোনা পানিতে যেটা চাষ হয় সেটা হচ্ছে বাগদা চিংড়ি। আমাদেরকে এটা মনে রাখতে হবে, স্বাদু পানিতে গলদা চিংড়ি আর লোনা পানিতে বাগদা চিংড়ি। সহজে আমরা মনে রাখবো কিভাবে, সেটা হচ্ছে লোনা পানি কোন এলাকায় হয়, উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকা মানে কি, মানে হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র সেটা নিচের দিকে একেবারে সাগরের দিকে, পটুয়াখালী, ঝালকাঠি, ওই এলাকার দিকে লোনা পানি থাকে। আবার আমরা যদি বাঘের সাথে মিলায় নিই, বাঘ কোথায় থাকে, বাঘও তো বাংলাদেশের যে মানচিত্র সেটা নিচের দিকে দক্ষিণের দিকে, সেই সুন্দরবন সংশ্লিষ্ট এলাকাটা থেকে। তাহলে কি, বাগদা চিংড়ি ওই লোনা পানির দিকে, আর গলদা চিংড়ি হচ্ছে স্বাদু পানিতে। প্রাকৃতিক উৎস থেকে মৎস্য আহরণের শীর্ষ দেশ, যেগুলো দরকার নাই। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। হালদা নদীর হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, অর্থাৎ মৎস্য প্রজনন কেন্দ্র বানাইতে হলে আমাদেরকে কি করতে হবে, নদীটাকে বাঁধ দিতে হবে, যেন এটার পানিটার কোনো স্রোত না থাকে এবং এই দিক দিয়ে যেন অন্য কোনো কিছু চলাফেরা না করে। আর হালদা নদীটা হচ্ছে একমাত্র নদী যেটা বাংলাদেশি উৎপত্তি, বাংলাদেশি শেষ, যে জন্য এটা হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। আমাদের দুই পাশ দিয়ে কোনো বাঁধের প্রয়োজন হয় না। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা, এটা করার কি কোনো দরকার ছিল ওই হালদা নদীটাকে? ওই নদীটা ভালো জায়গায় ছিল, ভালো ছিল না? মৎস্য হেরিটেজ ঘোষণা করছে বঙ্গবন্ধু, তাও আবার। সোনাদিয়া দ্বীপ, এটা বিখ্যাত হচ্ছে সামুদ্রিক মাছ শিকারের জন্য।
পিসিকালচার তো পড়াইলামই, মৎস্য চাষবিদ্যা। হ্রাস এবং বায়োফ্লক, এটা খুব হচ্ছে এই যারা হচ্ছে মাছ চাষ করতে চায় ঘরের মধ্যে বা কম জায়গার মধ্যে, তারা হচ্ছে ওই বায়োফ্লক পদ্ধতি ইউজ করে। বায়োফ্লক। আচ্ছা, তারপরে হচ্ছে মৎস্য প্রশিক্ষণ একাডেমি হচ্ছে সাভারে। তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে এই যে সুন্দরবনের দুবলার চর, বিখ্যাত হচ্ছে মাছ এবং শুটকির জন্য। আমার দুবলার চরে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ আমি 2019 সালে সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম 5 দিনের। সেটা হচ্ছে একেবারেই সাগরের মাঝামাঝি পর্যায়ে একটা চর, দুবলার চর। এবং এই দুবলার চর কিন্তু 2007 সালে যে সিডর হয়েছিল, সেই সিডরের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল এই দুবলার চর। ওই যে হ্রাস, এই যে হ্রাস, এই হ্রাস, হ্রাস মানে হচ্ছে রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম, এটা হচ্ছে হ্রাস। রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম, এটা হচ্ছে বহুমুখী কৃষি কৌশল ও প্রযুক্তি গবেষণার অংশ। বায়োফ্লক টেকনোলজি, এটা যে যে মানে ঘরের মধ্যে মাছ কিভাবে চাষ করা যায়, যেমন ওই যে পাকা ট্যাঙ্কি বানায়, পাকা করে ট্যাঙ্কি বানায়, পরে ওইটার মধ্যে মাছ চাষ করে। এই আর কি সিস্টেম, একটা মাছ মানে ঘরোয়া পদ্ধতিতে মাছ চাষ। বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ হয় ময়মনসিংহের, এটা হচ্ছে ভালুকায়। ভালুকায় একটা ইয়ে আছে, ওই কুমির, কুমির চাষ করা হয় আর কি, একটা এটা নামটা জানি কি, আমি ভুলে গেছি। প্রাণী- মোটামুটি ভাবে শেষ। কি শেষ?